স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকে আমরা তোমাদের আপার প্রাইমারি টেট যারা দিতে চলেছো তাদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। কারণ তোমাদের আপার প্রাইমারিতে বইতে কিন্তু এসসিআরটির থেকে অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে যে তোমাদের স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এসসিআরটির বইগুলো যে হয় সেখান থেকে কিন্তু 80 থেকে 90% কোশ্চেনই কিন্তু কমন আসে। কত? 80 থেকে 90% কোশ্চেন কিন্তু তোমাদের এই এসসিআরটির বইগুলো থেকেই পর্ষদ দিয়ে থাকে। তো সেটা তোমরা আপার প্রাইমারি টেট বলো আর প্রাইমারি টেট বলো, যে টেটই বলো না কেন, তোমাদের এসসিআরটি বই কিন্তু তোমাদের ব্রহ্মাস্ত্র হতে চলেছে। কি ব্রহ্মাস্ত্র? তোমরা যদি এই বইগুলো সঠিক পদ্ধতিতে সঠিকভাবে অ্যানালাইসিস করে পড়তে পারো, আমি বলবো তোমাদের এদিক ওদিক থেকে আর কোথাও ছুটি করে এই এই এত এত নোটস এত এত বই এগুলো কিচ্ছু কেনার দরকার নেই। এর জন্য তোমরা কি করবে, যাদের কাছে এই বইগুলো নেই আমাদের চ্যানেলকে ফলো করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা প্রতিনিয়ত এই বইগুলো থেকে ক্লাস তোমাদের প্রোভাইড করব এবং প্রত্যেকটি ক্লাসের শর্ট কোশ্চেন অর্থাৎ ওয়ান লাইনার শর্ট কোশ্চেনের মাধ্যমে আমরা প্রত্যেকটি ক্লাসের কনসেপ্ট ক্লাস দেব এবং তার পরের ক্লাসে সেই ক্লাসের ওয়ান লাইনার কোশ্চেন আমরা প্রোভাইড করব। এবং তোমরা যদি চাও তাহলে সেই পিডিএফ নোটগুলোও আমরা তোমাদের প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নেই। তো এর জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে তোমরা এই ক্লাসগুলোর জন্য আগ্রহী কিনা। বোঝা গেল? তো আজকে আমাদের প্রথম ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের পৃথিবী। কি আমাদের পৃথিবী? এটি কিন্তু তোমাদের ভূগোল বইয়ের নাম, জিওগ্রাফি বইয়ের নাম কি আমাদের পৃথিবী, ক্লাস 6। বোঝা গেল? তো দেখো আমরা আজকে তোমাদের যে প্রথম ক্লাসটা করব সেই প্রথম ক্লাসটা তোমাদের ভূগোল বা জিওগ্রাফি বইয়ের একটি ক্লাস। সেখানে প্রথম অধ্যায়টা আজকে আমরা বিশ্লেষণ করব। তো প্রথম অধ্যায়ে কি আছে? প্রথম অধ্যায়ে দেখো আছে, এখানে আছে আকাশ ভরা সূর্য তারা। কি আছে প্রথম অধ্যায়ে? তোমাদের আছে আকাশ ভরা সূর্য তারা। এই প্রথম অধ্যায় বা আকাশ ভরা সূর্য তারা আজকে আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে কি বলা আছে, এখানে প্রথমেই যেটা বলা আছে দেখো, সন্ধ্যাবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো, দেখবে আকাশে ভরা ঝিকিমিকি তারা। সেটা সবাই জানো, রাতের আকাশে তাকালে আকাশ ভরা ঝিকিমিকি তারা দেখাবে। তা এরপর দেখো কি বলেছে, যেন একটা কালো চাদর গায়ে ছোট ছোট ফুটো করা আছে। কি বলেছে? একটা কালো চাদরের গায়ে ছোট ছোট ফুটো করা থাকলে সেই ফুটো দিয়ে যেরকম আলো প্রবেশ করে, ঠিক সেই রকমটাই কিন্তু দেখায় রাতের বেলার মহাকাশকে। অর্থাৎ মনে হয় যেন চাদরের গায়ে কেউ একটু ফুটো ফুটো করে রেখেছে, যেটা দিয়ে আলো প্রবেশ করছে, যেটা আমরা রাতের আকাশে দেখতে পাই। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু হলো জ্যোতিষ্ক। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আমরা কোশ্চেন পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? দিনের বেলায় সূর্য আর রাতের বেলায় কি? রাতের বেলায় চাঁদ তারা এই সব কিছু আমরা যে দেখতে পাই, এই সব বিষয়গুলোকে কি বলে? জ্যোতিষ্ক বলে। বোঝা গেল? জ্যোতিষ্ক কাকে বলে বোঝা গেল? এরপর দেখো বলেছে কোটি কোটি জ্যোতিষ্ক। কোটি কোটি জ্যোতিষ্ক, কোটি কোটি জ্যোতিষ্কর মধ্যে কি কি আছে? যেরকম গ্রহ ধরতে পারো, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি কিন্তু রয়েছে এই জ্যোতিষ্কগুলোর মধ্যে। এই অসীম স্থানে, মহাকাশে তো কোনো নির্দিষ্ট স্থান নেই, তুমি যত দূর যাবে ততই স্থান পেয়ে যাবে, যত দূর যাবে ততই যেতে পারবে। অর্থাৎ এই অসীম স্থানে যে এই কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি যে রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব। তাহলে আরো একটা কোশ্চেন পেয়ে গেলাম, মহাবিশ্ব কি? মহাবিশ্ব হচ্ছে এই মহাশূন্যে যে কোটি কোটি জ্যোতিষ্কগুলো রয়েছে, যেরকম গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এই সমস্ত কিছু নিয়েই হয় জ্যোতিষ্ক। তাহলে আমরা দুটো কোশ্চেন পেয়ে গেলাম অনলাইনের। এগুলো আমরা পরের ক্লাসে কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাটে আমরা এই কোশ্চেনগুলো টাইপিং করে তোমাদের পরবর্তী ক্লাসে প্রোভাইড করব। এর জন্য আমাদের ক্লাসটিকে তোমাদের বেশি বেশি করে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমাদেরও তো মোটিভেশন জাগে তোমাদের ক্লাস প্রোভাইড করতে। ঠিক আছে? বোঝা গেল? দেখো এর পরের কোশ্চেনে কি বলা হয়েছে, এর পরের কোশ্চেনে এর পরে কিন্তু বলা হয়েছে দেখো, মানুষ শুরু থেকে কি বলা হয়েছে, মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবে এসেছে।
মানুষ যখন শুরু থেকে, অর্থাৎ মানুষ যখন এই মহাবিশ্ব, প্রথমে মানুষ কোথায় ছিল? আদিম মানুষ ছিল। সেই আদিম মানুষ যখন চিন্তা ভাবনা করতে শুরু করলো, সেই সময় থেকেই কিন্তু তারা চিন্তা করতে শুরু করলো যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, আকাশে যেগুলো দেখা যাচ্ছে এই উজ্জ্বল রঙের, এগুলো আসলে কি? এই নিয়ে তাদের মধ্যে নানান প্রশ্ন, নানান কিউরিয়াসিটি তাদের মধ্যে জাগতে শুরু করে। এরপর দেখো বলেছে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্ব সমস্ত পদার্থটা একটা বালির কণা থেকেও ছোট অবস্থায় ছিল। এই যে মহাবিশ্বের সৃষ্টি, এটা নিয়ে কিন্তু বহু বহু জ্যোতিষবিজ্ঞানী, বহু মানুষজন তাদের বহু মতামত দিয়েছে, এবং সেই মতামতগুলো নিয়ে কিন্তু অনেক মতবিভেদ রয়েছে। এরকমটা নয় যে একজন একটা কথা বললো সেটাই সঠিক, অনেকে অনেক মত দিয়েছে, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এটা নিয়ে বহু তর্ক বিতর্ক আছে, বহু মতভেদ আছে। তবে তবে যেটা সাধারণ বিষয়, যেটা একটা আধুনিক মত অনুযায়ী, যেটা সবাই মোটামুটিভাবে মেনে নিয়েছে, আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থটা একটা বালির কণা থেকেও ছোট অবস্থায় ছিল। এখানেও আরো একটা কোশ্চেন তোমরা পেয়ে গেলে, মহাবিশ্বের সমস্ত বিষয়টা কি ছিল? আসলে একটা বালির কণা থেকেও কিন্তু ছোট অবস্থায় ছিল। তারপর কি হলো? তারপর প্রায় 1400 কোটি বছর আগে তা প্রসারণ হতে শুরু করে। প্রসারণ বলতে কি বলতো? প্রসারণ বলতে ধরো এই যে একটা, এখানে আমি একটা বালির কণার মতো এই যে একটা ডট আঁকছি, এই ডটটা ধীরে 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 এইভাবে এইভাবে বড় হতে শুরু করলো, এইভাবে এইভাবে ধীরে ধীরে সে বড় হতে শুরু করলো। মানুষ যেভাবে ধীরে 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 বয়স বৃদ্ধির সাথে সাথে বড় হয়, ঠিক সেরকমই এই যে মহাবিশ্বে একটা বালির কণা ছিল, সেই বালির কণাটাও কিন্তু ধীরে 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 বড় হতে শুরু করলো, প্রসারণ হতে শুরু করলো। বোঝা গেল? তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে প্রসারণ হতে যখন শুরু করলো, নিশ্চয়ই তার মধ্যে কিছু বৈশিষ্ট্যের দেখা দেবে, নিশ্চয়ই তার মধ্যে কিছু বৈশিষ্ট্যের বিকাশ হবে। কি কি বৈশিষ্ট্য আসলো তার মধ্যে? প্রচুর পরিমাণে তাপ আর অকল্পনীয় শক্তি ছাড়িয়ে যায়, অকল্পনীয় শক্তি ছাড়িয়ে পড়ে। অর্থাৎ যখন সে সম্প্রসারণ হতে শুরু করলো, যখন সে এই বালির কণাটির মতো ছোট্ট একটি কণা থেকে ধীরে 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 বড় হতে শুরু করলো, সম্প্রসারণ হতে শুরু করলো, তখন প্রচুর তাপ তৈরি হলো তার মধ্যে, এবং অকল্পনীয় শক্তি, তোমরা ভাবতেই পারবে না যে এত এত পরিমাণে শক্তি তার মধ্যে সৃষ্টি হতে শুরু করলো। বোঝা গেল? ক্লিয়ার? তারপর দেখো কি বলেছে, সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি। এই যে ছোট বালির কণাটা ধীরে 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 বড় হতে শুরু করছিল, এর পাশাপাশি এর মধ্যে শক্তির তো বিকাশ হচ্ছিলই, এর মধ্যে শক্তি তো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিলই, এর পাশাপাশি এর মধ্যে তাপেরও বৃদ্ধি পাচ্ছিল। আর কি হচ্ছিল? প্রচুর ধূলিকণা তৈরি হচ্ছিল, এই একটা কণা থেকে প্রচুর 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 ধূলিকণার সৃষ্টি হচ্ছিল, ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হচ্ছিল। প্রচুর ধূলিকণা ও প্রচুর পরিমাণে নানান রকমের গ্যাস তৈরি হতে শুরু করলো, এবং এই ধূলিকণা ও গ্যাস দিয়ে এক প্রকারের মেঘের সৃষ্টি হতে লাগলো, এক প্রকারের মেঘের সৃষ্টি হতে লাগলো। মানে এই আসল গল্প। তারপরে বলছি, দেখো কি বলেছে, তারপরে বলেছে কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হলো অসংখ্য নীহারিকা। তাহলে আরো একটা কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেলাম, নীহারিকা কিভাবে সৃষ্টি হলো? নীহারিকা কিভাবে সৃষ্টি হলো? এই যে প্রচুর প্রচুর পরিমাণে ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হলো, এক প্রকার মেঘ যাকে আমরা কি বলেছি? মহাজাগতিক। এই যে মহাজাগতিক মেঘের সৃষ্টি হলো, এই মেঘগুলো কি করলো? কোটি কোটি বছর ধরে এই ধূলিকণা মেঘ গ্যাস থেকে তৈরি হলো অসংখ্য নীহারিকা। শুধু এই যে গ্যাস ধূলিকণা মেঘ তৈরি হলো, এগুলো তো কোনো জিনিসই স্থায়ী নয়। পৃথিবীর কোনো জিনিসই কিন্তু, এই পৃথিবী ছাড়াও এই ব্রহ্মাণ্ডের কোনো জিনিসই স্থায়ী নয়। সে এখন যে রূপে আছে, কিছু সময় পর, অর্থাৎ সে 100 বছর ধরো কোনো জিনিসের আয়ু, কোনো জিনিসের আয়ু ধরো 1000 বছর হতে পারে, আবার কোনো জিনিসের আয়ু ধরো 1 কোটি বছর হতে পারে। প্রত্যেকটা জিনিসেরই একটা আয়ু আছে, একটা সময় পর সে তার আকারের পরিবর্তন নেবে, সে তার বৈশিষ্ট্যের পরিবর্তন করে নেবে, সে তার আয়তনের পরিবর্তন করে নেবে। ঠিক সেই রকমই এই যে মেঘ আর গ্যাসগুলো ছিল, এই মেঘ আর গ্যাসগুলো কি করলো? অনেক অনেক বছর, কোটি কোটি বছর ধরে এগুলো
ধুলো মেঘ গ্যাস থেকে তৈরি কি হলো, তৈরি হয়ে গেল কিন্তু তোমাদের এই নীহারিকা। তাহলে যদি কোশ্চেনে বলে নীহারিকা কি, কি বলবে? নীহারিকা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে মহাবিশ্ব সৃষ্টির সময়, ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় যে মেঘ এবং ধূলিকণা দিয়ে যে ধূলিকণা ও গ্যাস দিয়ে মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়েছিল, সেই মহাজাগতিক মেঘগুলো কোটি কোটি বছর ধরে একসাথে থেকে 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 তৈরি হলো নীহারিকা। বোঝা গেল? তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা যে নীহারিকাই সৃষ্টি হয়েছিল এই মেঘ আর ধূলিকণা থেকে তা কিন্তু নয়। এর পাশাপাশি কি সৃষ্টি হয়েছিল? এর পাশাপাশি সৃষ্টি হয়েছিল ছায়াপথ। ছায়াপথ কি সেটা আমরা পরে জানছি, নিচের পরেই তোমরা সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের আলোচনা করছি। শুধু এখন জেনে নাও যে এই মেঘ আর গ্যাসগুলো দিয়ে তৈরি হয়েছিল নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র। আমাদের সব থেকে কাছের নক্ষত্র কি যেন? সূর্য। মনে থাকবে আমাদের সব থেকে কাছে, পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র কি? সূর্য। এই সূর্যও কিন্তু এই মেঘ আর ধূলিকণা আর এই গ্যাসগুলো থেকে তৈরি হয়েছিল। বোঝা গেল? এই যে শুধু সূর্য নয়, আমরা যে পৃথিবীতে থাকি, পৃথিবী বলো, মার্চ, তারপর পৃথিবী ছাড়া আর কি কি গ্রহ আছে, যেরকম মার্চ, শনি, বুধ, শুক্র, এই সব কিছু কিন্তু এই মহাজাগতিক মেঘ থেকেই তৈরি হয়েছিল। এর পাশাপাশি উপগ্রহগুলোও কিন্তু এগুলো থেকে তৈরি হয়েছিল। এবং ধূমকেতু, উল্কা প্রভৃতি জিনিস যা কিছু দেখতে পারবে ব্রহ্মাণ্ডে, সব জিনিসই কিন্তু এই কি মহাজাগতিক মেঘ, অর্থাৎ যা মেঘ, অর্থাৎ যা কি দিয়ে তৈরি হয়েছিল? মহাজাগতিক মেঘগুলো যেন তৈরি হয়েছিল তোমাদের কি দিয়ে? মহাজাগতিক মেঘগুলো তৈরি হয়েছিল ধূলিকণা আর গ্যাস দিয়ে। আর এই ধূলিকণা আর গ্যাস দ্বারা তৈরি হওয়া মহাজাগতিক মেঘ দিয়ে তৈরি হয়েছিল সমস্ত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, উল্কা, যা কিছু। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকের? এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে দেখো, এখান থেকে আমরা পরের থেকে আলোচনা করি। পরে বলেছে মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে, কোনো কিছু কিন্তু স্থির নেই। এই ব্রহ্মাণ্ডে বা মহাবিশ্বে যা কিছু তোমরা দেখবে, যেরকম গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সব কিছু কিন্তু তার নিজের গতিতে চলেছে, কোনো কিছুই স্থির নেই। বোঝা গেল? ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। শুধু যে চলছেই, শুধু যে চলমান অবস্থায় আছে তাও কিন্তু নয়, এরা কি করছে? ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই লাইনটাও ইম্পর্টেন্ট। মহাবিশ্বের সব কিছু ক্রমাগত একে অপরের থেকে ধীরে 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 দূরে সরে যাচ্ছে। তাহলে একটা কোশ্চেন আসতেই পারে, কত সময় তারা দূরে সরে যাবে? একটা সময় তো তারা নির্দিষ্ট একটি সীমান্তে পৌঁছবে, যার পরে আর কিছু নেই, যার পরে তারা যেতে পারবে না। কিন্তু না, এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ড এতটাই বিশাল, এতটাই অসীম যে তারা যদি যেতেই থাকে তাও কোনোদিন তারা অন্তিম পর্যায়ে পৌঁছতে পারবে না। তারা যতই দূরে যাক ততই আরো দূরে তারা দেখতে পারবে। বোঝা গেল? সীমাহীন মহাবিশ্ব ঠিক কত দূর বিস্তৃত তা মানুষের কল্পনারও বাইরে। আমরা কল্পনাও করতে পারবো না এই যে ব্রহ্মাণ্ড, এটা আসলে কতটা বড়, এটা আসলে কতটা বৃহৎ। বোঝা গেল? তো এরপর দেখো কি বলেছে, আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানি। এই যে এত টেকনোলজি, এত অ্যাডভান্স সব প্রযুক্তি, তারপরেও কিন্তু আমরা এই মহাবিশ্বের যে এই জটিল প্রক্রিয়া, এই যে জটিল একটা প্রসেস, যেভাবে মহাবিশ্ব প্রত্যেকটি পর্যায়ে সে তার কাজগুলো করে চলেছে, এগুলো কিন্তু সম্পর্কে আমরা খুব সামান্য পরিমাণেই জানতে পেরেছি। এত অ্যাডভান্স টেকনোলজি জানা থাকা সত্ত্বেও আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে 1%ও জানতে পারিনি। তাই কিসের এত অহংকার মানুষের? বোঝা গেল? এই পয়েন্টগুলো বোঝা গেল? এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে জ্যোতিষ বিজ্ঞানে, এই দিকে কোনায় দেখো জ্যোতিষ বিজ্ঞান। এই যে জ্যোতিষ বিজ্ঞান বলতে বোঝায় এই যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, অর্থাৎ ধরে নাও এই যে ব্রহ্মাণ্ডে যে তারা নক্ষত্রগুলো আছে, এই সমস্ত বিষয় নিয়ে যারা চর্চা করবে, এই সমস্ত বিষয় নিয়ে যারা পর্যবেক্ষণ করে চর্চা করবে, তাদের এই যে বিজ্ঞান, পর্যবেক্ষণ করে চর্চা করার যে বিজ্ঞান, সেই বিজ্ঞানকে কি বলে? সেই বিজ্ঞানকে কিন্তু বলে
জ্যোতির্বিজ্ঞান। আর এই জ্যোতির্বিজ্ঞান কিন্তু দেখো এখানে লেখা আছে পৃথিবীর সব বিজ্ঞানের থেকে পুরানো। বিজ্ঞানের সবচেয়ে পুরানো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। সবচেয়ে পুরানো বিজ্ঞান হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। বোঝা গেল? ক্লিয়ার? এই যে অনেক অনেক দিন আগে যখন কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডার এগুলো ছিল না, তখন মানুষ নিশ্চয়ই সময় বুঝতো, সময় নির্ধারণ করতো কোনো না কোনোভাবে দিক নির্ণয় করতো, কোনো না কোনোভাবে দিন গণনা করতো। তারা তো করতো কোনো না কোনোভাবে। তারা যে যে জিনিসগুলো দেখে দিন গণনা করতো সেটা কি? সেটা হচ্ছে আকাশ, অর্থাৎ আকাশে থাকা বিভিন্ন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এগুলোকে দেখে তারা এই সমস্ত বিষয় দেখে তারা কিন্তু দিন গণনা করতো, তারা দিক নির্ণয় করতো, তারা সময় গণনা করতো। বোঝা গেল? ক্লিয়ার? অ্যাডভান্স টেকনোলজি না হয় কিছুদিন হলো এসেছে, তার আগেও তো মানুষ এগুলো দেখতো। তখন কিভাবে দেখতো? আকাশে থাকা নক্ষত্র দেখে, আকাশে থাকা তারা দেখে। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে এখানে, আবার বলেছে নীহারিকা। নীহারিকা সম্পর্কে আমরা একটু আগেই তো আলোচনা করলাম। এখানে দেখো আরো ডিটেলসে দেওয়া আছে নীহারিকা সম্পর্কে। মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হলো তাই হলো নীহারিকা। নীহারিকা কি? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের একটি মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়েছিল তাই হচ্ছে নীহারিকা বা নেবুলা। তাই কি? নীহারিকা বা নেবুলা। এগুলো কিন্তু সব ওয়ান লাইনার কোশ্চেন, এগুলো আমরা তোমাদের পিডিএফ ফর্মে দিয়ে দেবো। এর জন্য তোমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পরবর্তী ক্লাসে আমরা এগুলো তোমাদের পিডিএফ ফর্মেটে ওয়ান লাইনার শর্ট নোট হিসাবে প্রোভাইড করবো, যাতে তোমরা কুইক রিভিশন করতে পারো, তোমাদের রিভিশনে যাতে কোনো প্রবলেম না হয়। তাই আমরা এগুলো তোমাদের প্রোভাইড করবো একদম বিনামূল্যে। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, এরপরে যে বিষয়টা বলেছে সেটা দেখো, সেটা বলেছে ছায়াপথ। ছায়াপথ কি? ছায়াপথ সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের এই পয়েন্টটা পড়তে হবে। এখানে কি বলা আছে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে পেঁচালো এই যে আলোর ছবিটা, এটা কিন্তু একটা ছায়াপথ। এই ছায়াপথটার নাম কি? এই ছায়াপথটার নাম হচ্ছে আকাশগঙ্গা। কি? আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথ, যেটা আমাদের ছায়াপথ। বোঝা গেল? এখানে দেখো বলেছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ তৈরি হয়। লক্ষ লক্ষ নক্ষত্র। আমাদের কাছের নক্ষত্র কি? সূর্য। সূর্য হচ্ছে আমাদের কাছের নক্ষত্র, একটা মাত্র নক্ষত্র। আমাদের থেকে দেখো কত দূরে। ঠিক এইরকমই লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হবে একটা ছায়াপথ। বোঝা গেল? এই যে ছায়াপথটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছায়াপথে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ নক্ষত্র আছে। দেখতে ছোট মনে হলেও এখানে সূর্যের মতো লক্ষ লক্ষ নক্ষত্র আছে। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এইরকমই আকাশগঙ্গা নামে মিল্কি ওয়ে একটা ছায়াপথে আছে। এই যে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, নক্ষত্র, পৃথিবীর উপগ্রহ, চাঁদ সবকিছু কিন্তু এই ছায়াপথে আছে। এই ছায়াপথটার নাম কি? মিল্কি ওয়ে। আর মিল্কি ওয়ে কি? আমাদের ছায়াপথ। যেরকম একটা আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক সেই রকমই কিন্তু অসংখ্য সূর্য এই মিল্কি ওয়ের মধ্যে সমস্ত সময় ঘুরে চলছে, এবং তাদের যে গ্রহ নক্ষত্রগুলো আছে তাদেরও ঘুরিয়ে চলছে। বোঝা গেল? ক্লিয়ার? এরপরে দেখো বলেছে ছায়াপথগুলো পেঁচালো, ডিম্বাকার ইত্যাদি নানা রকমের আকৃতি। এই যে ছায়াপথগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা আকার হয় না। কোনো কোনো ছায়াপথ কোনো কোনো আকারের হতে পারে। যেরকম কোনো ছায়াপথ হয় পেঁচালো, এটা দেখো এই যে পেঁচালো আকারের মতো। আবার কোনো ছায়াপথ হয় ডিম্বাকৃতি। ডিমের আকৃতি কিরকম হয় তোমরা জানো, ঠিক সেই রকম আকৃতিরই কোনো কোনো ছায়াপথ হয়। বোঝা গেল? প্রায় 10,000 বছর, 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচালো ছায়াপথ। এই যে ছায়াপথটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটা পেঁচালো ছায়াপথ। এই যে এরকম সাপের মতো একটি পেঁচালো তোমরা দেখতে পাচ্ছ, এই পেঁচালো ছায়াপথ হচ্ছে মিল্কি ওয়ে বা আমাদের নিজস্ব ছায়াপথ, আমাদের ছায়াপথ। এই ছায়াপথে কি আছে? আমরা ছাড়াও, আমাদের পৃথিবী ছাড়াও কি আছে?
10,000 কোটি নক্ষত্র। কতগুলো নক্ষত্র? 10,000 কোটি। সূর্যের মতো নক্ষত্র এই ছায়াপথে কতগুলো আছে? 10,000 কোটি। তাহলে একবার কল্পনা করো এই ছায়াপথে কত বড়, এই ছায়াপথটা কত বিশাল, কত নক্ষত্র এখানে আছে। 10,000 কোটি নক্ষত্র, 10,000 কোটি, সূর্যের মতো। ভাবো একবার। তারপর বলেছে গ্যাস ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচালো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সব এই আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। তোমরা খালি চোখে এই রাতের আকাশে যত ছায়াপথ দেখতে পারবে সব কিন্তু এই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ের অন্তর্গত। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার? ছায়াপথ কি, ছায়াপথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিলাম। এরপর দেখো কি বলেছে, এরপর বলেছে নক্ষত্র। নক্ষত্র কি সেটা আমরা এখন দেখে নেব। নক্ষত্র হচ্ছে আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র। আকাশে যে তারাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কত বিচিত্র, এক একটার এক এক রকম রং, এক একটার এক এক রকম আকৃতি, নানান বিচিত্রের তারাগুলো আকাশে দেখা। ছোট বড়, নীলচে হলুদ সাদা, কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। কত নক্ষত্র দেখবে একা একা, এখানে একটা এখানে একটা, আবার কত নক্ষত্র দেখবে এইরকম একসাথে, অনেকগুলো নক্ষত্র একসাথে থাকে। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, এরপর যেটা বলেছে এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো বা উত্তাপ আছে। এই যে তারাগুলো আমরা দেখতে পাই রাতের আকাশে, এই তারাগুলো কি এক একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যার নিজস্ব আলো বা উত্তাপ আছে। সূর্যের মতো, সূর্য যেরকম নিজস্ব আলো ও উত্তাপ আছে, ঠিক সেরকম তারাগুলো কিন্তু নিজস্ব আলো ও উত্তাপ আছে, যারা সূর্যের মতোই এক একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। বোঝা গেল? তারপর তারার রং আবার কি? তারার রং দেখে আমরা কি বুঝবো? তারার রং দেখে আমরা বুঝতে পারবো যে বিষয়গুলো, সেগুলো দেখো আমি এক্ষুনি বলছি তোমাদের। তারার রং দেখে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো, কোন কোন বিষয়গুলো আমরা শিখতে পারবো, কোন কোন বিষয়গুলো আমরা বুঝতে পারবো। আকাশে যে অনেক তারা হয়, সেই তারার দেখো এই যে অনেক রং হয়। এই দেখো হলদে হলদে তারা রং, সাদা রং, আবার নীল রঙের তারা। এই প্রত্যেকটি তারা রঙে কিন্তু দেখে তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী সম্পর্কে আমরা জানতে পারবো। কিভাবে জানতে পারবো? কোন তারা কতটা উত্তপ্ত, কোন তারা কতটা উত্তপ্ত রং দেখে বোঝা যায়। অর্থাৎ কোন তারা কতটা উত্তপ্ত অবস্থায় আছে, কতটা জ্বলন্ত অবস্থায় আছে, সেটা আমরা সেই তারার রং দেখেই বুঝতে পারবো। ছোট লাল তারার উষ্ণতা সব থেকে, তোমরা হয়তো অনেকেই ভুল করে বলে ফেলবে যে লাল রং তার মানে হয়তো এর উষ্ণতা সব থেকে বেশি, কিন্তু আসলে তা নয়। এটা যদি করে থাকো তাহলে একদম ভুল। ছোট তারা, ছোট লাল রঙের তারা যেগুলো আছে সেই তারার উষ্ণতা সব থেকে কম। আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি। অর্থাৎ ছোট লাল রঙের তারা, যে তারাগুলোর উষ্ণতা সব থেকে কম, আকাশে কিন্তু এই তারাগুলোর সংখ্যাই সব থেকে তোমরা বেশি দেখতে পারবে। এরপর দেখো কি বলেছে, একটু বেশি। এরপর মাঝারি হলুদ তারা, মাঝারি হলুদ তারা একটু বেশি। অর্থাৎ মাঝারি হলুদ যে তারাগুলো আছে সেগুলো কি বেশি? একটু, সেগুলোর উষ্ণতা একটু বেশি, যেগুলো মাঝারি হলুদ তারা। আর আমাদের যে সূর্য আছে সেই সূর্যও কিন্তু এই মাঝারি হলুদ রঙের তারা। অর্থাৎ সেটা কিন্তু অত্যন্ত উত্তপ্ত নয় এবং অত্যন্ত প্রচণ্ড উজ্জ্বল নয়, সেটি কি হলুদ রঙের তারা, যার উষ্ণতা এবং উজ্জ্বলতা এই যে লালচে তারা, লাল রঙের তারা, তার থেকে সামান্য একটু বেশি। বোঝা গেল? এরপর দেখো বিরাট নীল তারা, তারার উষ্ণতা প্রচন্ড বেশি। যে তারাগুলো বিশাল, যে তারাগুলোর রং নীল রং, সেই তারাগুলোর কিন্তু উষ্ণতা প্রচন্ড বেশি, অনেক অনেক বেশি। শুধু এই নীল তারার উষ্ণতাই কি সব থেকে বেশি? সব থেকে বেশি কিন্তু নয়, হলুদ রঙের তারার থেকে বেশি। তো প্রথমে কি? প্রথমে লাল রঙের সব থেকে কম, তারপরে মাঝারি হলুদ রঙের তারার একটু উষ্ণতা বেশি, তারপর নীল রঙের তারার উষ্ণতা আরো একটু বেশি, এবং সব থেকে যে তারার রঙের
তোমার উষ্ণতা বা উজ্জ্বলতা বেশি, সেটা কোন রঙের তারা? সেটা হচ্ছে প্রকাণ্ড সাদা রঙের তারা। সাদা রঙের তারার উষ্ণতা সব থেকে বেশি, উজ্জ্বলতাও সব থেকে বেশি। খালি চোখে আমরা এই সাদা রঙের তারাগুলোকে দেখতেই পারবো না, এগুলো এত 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 দূরে অবস্থিত। এক একটা সাদা রঙের তারা এত দূরে অবস্থিত যেটাকে আমরা খালি চোখে দেখতেই পারবো না। বোঝা গেল? তাহলে তারার রং দেখে আমরা কি বুঝতে পারবো? তারার উষ্ণতা এবং তারার উজ্জ্বলতা। তো প্রথমে সব থেকে কম যে উষ্ণতা এবং উজ্জ্বলতা, সেটা কি? ছোট লাল রঙের তারা। এরপর এরপর কি? মাঝারি হলুদ রঙের তারা। তারপর কি বলেছে? তারপর বলেছে বিরাট নীল নীল রঙের তারা। এবং সব থেকে বেশি উজ্জ্বল এবং উষ্ণতা দেয় কোন তারা? বিশাল প্রকাণ্ড আকারের সাদা রঙের তারা, যে তারাগুলো আমরা রাতের আকাশে খালি চোখে দেখতেই পারবো না, এগুলো এত 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 দূরে অবস্থিত। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, তারা তারারা আছে আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ বিষয়টা কি সেটা আমরা জেনে নেব, তাহলে আমরা এই আলোকবর্ষ বিষয়টা বুঝতে পারবো। বোঝা গেল? তারারা কত দূরে আছে, তারারা কত দূরে আছে সেটা আমরা বুঝতে পারবো। সেটা বুঝতে গেলে আমাদের এই প্যারাগ্রাফটা জানতে হবে, পড়তে হবে। এভাবেই কিন্তু এনসিইআরটির বইগুলো পড়া সব থেকে আমার মনে হয় যে ভালো এবং যুক্তিযুক্ত। কারণ তোমরা যখন অ্যানালাইসিসের মাধ্যমে পয়েন্ট ধরে ধরে পড়বে, তাহলে তোমাদের কোনো কিছু আর ছুটে যাবে না, কোনো কিছু আর তোমাদের গ্যাপ থেকে যাবে না। আর এই এনসিইআরটির বইগুলো থেকেই কিন্তু তোমাদের প্রাইমারি টেট বলো বা আপার প্রাইমারি টেট বলো, বোর্ডের সব থেকে পছন্দের জায়গায় এই বইয়ের থেকে লাইন উঠিয়ে নেয়, একদম ডিরেক্ট লাইন উঠিয়ে নিয়ে দিয়ে দেবে। আর তোমরা খুঁজেই পাবে না যে এটা এই কোশ্চেনটা কোথা থেকে আসলো। আসলে কিন্তু সেই কোশ্চেনগুলো তোমাদের এই এসসিইআরটির বই অর্থাৎ স্টেট কাউন্সিলের বই থেকেই নিয়ে নেয়, কিন্তু আমরা পড়ি না এই বইগুলো। নিচু ক্লাসের বইগুলো আমরা অতটা গুরুত্ব দেই না, আমরা বাজার চলতি বিভিন্ন বই নিয়ে পড়তে থাকি, মুখস্থ করতে থাকি। কিন্তু সেটা সঠিক প্রসেস নয়। সঠিক প্রসেস কোনটা? এসসিইআরটির বইয়ের উপর বেশি বেশি করে জোর দেওয়া, এসসিইআরটির বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, এগুলো আসল প্রসেস। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। তারারা কত দূরত্ব রয়েছে? কোটি কোটি কিলোমিটার। সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি। সূর্যের পরে, সূর্য আমাদের নক্ষত্র, তার পরের সব থেকে যে তারাটা আমাদের কাছে রয়েছে সেটা কি? প্রক্সিমা সেন্টাউরি। আর এই প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত? প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কিন্তু প্রায় 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে। এই লাইনটা ইম্পর্টেন্ট একটা লাইন, যদি পরীক্ষায় ডাইরেক্ট দিয়ে দেয় প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত, তোমরা তো অনেকেই মাথা চুলকোতে থাকবে, আরে বাবা এটা কোথা থেকে আসলো, এটা এত আনকমন কোশ্চেন। কিন্তু আসলে দেখো, এটা তোমাদের এসসিইআরটি বইয়ে একদম উজ্জ্বল করে দেওয়া আছে। সূর্যের পরের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি, যার দূরত্ব 41 লক্ষ কোটি কিলোমিটার। বোঝা গেল? এভাবে পড়তে হবে তোমাদের এসসিইআরটির বই। তারপর দেখো, সে তুলনায় সূর্য অনেক কাছে। সূর্যের দূরত্ব কত? মাত্র 15 কোটি কিলোমিটার। সূর্যের দূরত্ব কত? মাত্র 15 কোটি কিলোমিটার। তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখা যায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় কত? সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। অর্থাৎ বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে কত কিলোমিটার যাবে? 3 লক্ষ কিলোমিটার। কিন্তু বায়ু শূন্য অবস্থায় থাকতে হবে। মহাকাশে আমরা জানি কোনো বায়ু নেই, বায়ু শূন্য অবস্থা। সেই মহাশূন্যে কি হয়? মহাকাশে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায় আলো। আর এই গতিবেগ 1 বৎসরে যত দূরত্ব অতিক্রম করে। বায়ু শূন্য অবস্থায় 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে 1 বৎসরে কত কিলোমিটার যাবে? তোমরা ঐকিক নিয়মে বের করে ফেলো অঙ্কটা সহজ করে। যে দূরত্বটা তোমরা পাবে সেই দূরত্বটা কিন্তু 1 আলোকবর্ষ দূরত্ব। অর্থাৎ 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, 1 বৎসরে যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বটাই কিন্তু 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ দূরত্ব। তাহলে বোঝো কত দূরত্ব হচ্ছে 1 আলোকবর্ষ। যদি আলো যেতেও শুরু করে, আজকে ধরো একটা আলোকে এখান থেকে পাঠালে সেই আলোটা কতদিন পরে যাবে?
1 বৎসর পরে যে জায়গাটায় পৌঁছাবে বায়ুশূন্য অবস্থায় অর্থাৎ মহাকাশে, সেই দূরত্বটা হচ্ছে 1 আলোকবর্ষ দূরত্ব। বোঝা গেল? জ্যোতিষবিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথ এর দূরত্ব এই আলোকবর্ষ একক পরিমাপে করে। অর্থাৎ জ্যোতিষবিজ্ঞানীরা কি করে, মহাকাশ থেকে মহাকাশের কোনো একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রের দূরত্ব, কোনো একটি ছায়াপথের থেকে আরো একটি ছায়াপথের দূরত্ব কিভাবে মাপবে। সেখানে কিন্তু কিলোমিটার কিন্তু খুবই সামান্য একটা ইউনিট, কিলোমিটার দিয়ে প্রকাশই করা যাবে না, এত দূরত্ব এত দূরত্বে অবস্থিত। কিলোমিটার দিয়ে প্রকাশ করতে গেলে এত বড় সংখ্যা হবে, যেগুলো দেখে মানুষ মাথা ঘুরিয়ে পড়ে যাবে। বোঝা গেল? তাই সহজ পদ্ধতি কি, আলোকবর্ষ দূরত্ব। 1 আলোকবর্ষ মানে 1 বৎসরে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে 1 আলোকবর্ষ। এরকম ভাবেই 100 আলোকবর্ষ, 4 লক্ষ আলোকবর্ষ, 5 লক্ষ আলোকবর্ষ, এভাবেই তারা একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রের দূরত্ব বা একটি ছায়াপথ থেকে আরেকটি ছায়াপথের দূরত্ব তারা এভাবেই নির্ণয় করবে। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, এই একককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে প্রায় 4.2 আলোকবর্ষ দূরত্ব। অর্থাৎ আমরা যে বললাম প্রক্সিমা সেন্টাউরির সম্পর্কে, এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত? প্রক্সিমা সেন্টাউরি যা পৃথিবীর সূর্যের পরে আমাদের সব থেকে কাছের তারা, অর্থাৎ সূর্যে যে এখানে দেখো বলা আছে প্রক্সিমা সেন্টাউরি কি, সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারাটার নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। অর্থাৎ সূর্যের পরে যে নক্ষত্রটা আমাদের সব থেকে কাছে সেটার নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। অর্থাৎ সেটা কত দূরত্বে আছে? 4.2 আলোকবর্ষ দূরে। অর্থাৎ সেই প্রক্সিমা সেন্টাউরি থেকে আলো যদি পৃথিবীতে আসে, তাহলে আজকে যদি আলোটা পাঠায়, তাহলে 4 বৎসর 2 মাস পরে সেই আলোটা এই পৃথিবীতে এসে পৌঁছাবে। তাহলে বোঝো ঠেলা কত দূরত্বে অবস্থিত, যেখানে মাত্র সূর্য থেকে আলো আসতে লাগে 8 মিনিট 20 সেকেন্ড, সেখানে 4 বছর 2 মাস সময় লেগে যাবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা এতটুকুনি ডিসকাস করলাম। এর মধ্যে যদি কারোর কোনো কমেন্টস থেকে থাকে, কারোর কোনো কিছু জানার থেকে থাকে, অবশ্যই কমেন্টস বক্সে জানাও। কমেন্ট বক্স কিন্তু সকলের জন্য খোলা আছে। এর পরের ক্লাসে আমরা যেগুলো জানবো সেগুলো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে তোমাদের, যেটা আমরা বললাম, এই যেতটুকুনি আজকে আমরা জানলাম, এই এতটুকুনি থেকে কিন্তু তোমাদের 1 লাইনার শর্ট কোশ্চেন আমরা পিডিএফ আকারে পরের ক্লাসে ডিসকাশন করব এবং তোমাদের সেই পিডিএফটা প্রোভাইড করে দেব। তারপরে কি করব? তারপরে আমরা এই নক্ষত্র মণ্ডল সম্পর্কে জানবো। এর একইভাবে আমরা আরও এই যে সৌরজগৎ বা সৌর পরিবার, সোলার সিস্টেম সম্পর্কে জানবো, কোন কোন গ্রহ কোন কোন উপগ্রহ আছে এবং তাদের মধ্যে দূরত্ব কত, কোনটা বড় কোনটা ছোট, সূর্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, সূর্যের কি কি বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো আমরা জানবো। এরপর আমরা একইভাবে প্রত্যেকটা গ্রহ সম্পর্কে ডিটেলসে, যে শনি, ইউরেনাস, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আমরা আলোচনা করব পরের ক্লাসে। বোঝা গেল? তারপর সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কি, জোয়ার ভাটা কিভাবে তৈরি হয়, উল্কাপিণ্ড কিভাবে আসে, উল্কাপিণ্ড কি, এই সমস্ত বিষয় আমরা কিন্তু পরের ক্লাসে জানবো। এর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।